রান্নার কাজকে কিভাবে সহজ আর সাশ্রয়ী করে তোলা যায় তার সবটাই কিন্তু নির্ভর করে একজন স্মার্ট গৃহিণীর কাজের ধরন ও পরিচালনার উপর। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। তবে বিগত 3টা দিন কিন্তু আমাদের খুবই খারাপ কেটেছে। একসাথে পরিবারের 4 জনই অসুস্থ। বড়রা অসুস্থ হলে তাও তো মানা যায়, কিন্তু যখন ছানাপোনা সহ একসাথে 4 জনই অসুস্থ হই তখন কিন্তু সময়টা আসলে একটু খারাপই যায়। সারাদিন বিছানাতে পড়েছিলাম ছানাপোনা নিয়ে, খাওয়া দাওয়া বন্ধ, রান্না বান্না বন্ধ। হোটেল থেকে খাবার এনে দুপুরে খাবার খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবেশী খুবই ভালো। আপু আমাদেরকে সকালে নাস্তা দিয়েছেন, আবার প্রতিদিন 2 থেকে 3 বার করে এসে খোঁজ খবর নিয়েছেন, ঠিকঠাক মতো আমরা ওষুধ খেয়েছি কিনা সেই খবরও নিয়েছেন। আবার মাঝে মধ্যে আমার ছোট্ট ছানাকে নিয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, ভালো প্রতিবেশী পাওয়াটা কিন্তু আসলে সৌভাগ্যের ব্যাপার। আমরা ভালো প্রতিবেশী পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখনও কিন্তু আমার ছানাপোনাদের শরীরটা একটু খারাপ। তারপর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, কারণ আমার চ্যানেলটার 1 বছর হতে কিন্তু খুব বেশি সময় বাকি নাই। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজার থেকে কাঁচামরিচ কিনে আনার পরে পলিশ সহ কাঁচামরিচ রেখে দিলে কিন্তু কাঁচামরিচ অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, পচে যায়। যদি এভাবে সুন্দর করে বোটা ফেলে একটা বাটির মধ্যে নিচে একটা টিস্যু পেপার দিয়ে মরিচ রেখে আবার উপর আর একটা টিস্যু পেপার দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কাঁচামরিচ দীর্ঘদিন ভালো থাকে। উপরে একটা টিস্যু পেপার দিলে কিন্তু পানি বাষ্প হয়ে কাঁচামরিচ ভিজে যাবে না, এতে করে কিন্তু কাঁচামরিচ অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। আমি মনে করি একজন স্মার্ট গৃহিণী পারে রান্নার কাজকে সহজ আর সাশ্রয়ী করতে। একটা গ্যাস সিলিন্ডার আপনি কতদিন ব্যবহার করতে পারবেন তার অনেকটা কিন্তু নির্ভর করবে আপনার ব্যবহারের উপরে। আমি যখন ভাত রান্না করি বা খিচুড়ি রান্না করি, আমি কিন্তু সবসময় গরম পানিটা ব্যবহার করি। এতে করে কিন্তু আমার গ্যাস সিলিন্ডারের গ্যাস অনেকটাই সাশ্রয়ী হয়। ছোট ছোট 2টো বাচ্চা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই রান্না করি। আমার হাজব্যান্ড বাসি খাবার খেতে একদমই পছন্দ করেন না, তবে প্রতিদিন রান্না করলেও কিন্তু আমি রান্নার কাজটাকে অনেকটাই সহজ করে নিয়েছি, আমার একদমই কষ্ট হয় না। তো প্রথমে তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যখন ভাত বা খিচুড়ি রান্না করি গরম পানিটা ব্যবহার করি। তো কেটলিতে গরম পানি গরম করলে কিন্তু অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী হয়, আর সাথে যখন আমরা গরম পানিটা রান্নাতে ব্যবহার করব আমাদের গ্যাস সাশ্রয়ী হবে, আর সাথে কিন্তু রান্নাটা অনেক সহজেই হয়ে যাবে, কম সময়ের মধ্যেই আর কি রান্নাটা হয়ে যায়। আর আমি যখন মাংস রান্না করি আমি কিন্তু সবসময় প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি, এতে করে কিন্তু খুবই কম সময়ে মাংস রান্নাটা হয়ে যায়। কারণ আমি যখন কোনো পাতিলে রান্না করব অনেক সময় নিয়ে রান্না হবে, এতে করে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে, আর সাথে কিন্তু গ্যাসটাও অনেক বেশি ফুরাবে। তো আমি সবসময় কিন্তু প্রেসার কুকারে রান্না করি। তো এছাড়া কিন্তু আমি প্রেসার কুকারে সবজিটাও রান্না করি। অনেকেরই ধারণা প্রেসার কুকারে সবজি রান্না করলে গলে যায়, তো 2-3বার সিটি দিলে তো অবশ্যই গলে যাবে। চেষ্টা করবেন একটা সিটি দেওয়ার পরে প্রেসার কুকার থেকে সবজিটা নামিয়ে ফেলার জন্য। তো একটা সিটি পরে প্রেসার কুকারটা বন্ধ করে দিবেন, তারপরে কিন্তু অন্য একটা কড়াইতে বাগার দিলে কিন্তু একদমই সুন্দর থাকে, সবজিগুলা ভেঙে যাবে না বা নরম হবে না। তো আমি সবসময় এভাবেই রান্না করি, আমার কম সময়ের মধ্যে হয়ে যায়, আবার গ্যাস সাশ্রয়ী হয়। তো আমি কিন্তু এই যে আজকেও মাংস রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করেছি। তো কেটলিতে কিন্তু পানি গরম করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু পানিটা গরম হয়ে যায়। যারা আমরা কেটলিতে পানি গরম করি বা ব্যবহার করি তারা তো জানি। চলুন আপনাদের সাথে শেয়ার করি রান্নার কাজকে সহজ করতে এবং গ্যাস সিলিন্ডারের গ্যাস সাশ্রয় করতে আপনারা কি রাখতে পারেন আপনাদের ছোট্ট কিচেনে।
এই যে আমি নিয়ে চলে এসেছি আমার ইন্ডাকশন চুলাটা। এই ইন্ডাকশন চুলাটা আমার খুবই পছন্দের, অনেক যত্ন করে রেখেছি। এই ইন্ডাকশন চুলাটা কিন্তু আমি আরও 3 বছর আগে কিনেছি। তো আমরা যারা গ্যাস সিলিন্ডারে গ্যাসে রান্না করি, তো দেখা যায় কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে অনেক বিপাকে পড়তে হয়। তখন যদি আমাদের হাতের কাছে এরকম একটা ইন্ডাকশন চুলা থাকে, খুব সহজে কিন্তু আমরা রান্নাটা সেরে ফেলতে পারি। তো আমার এই চুলাটা খুব একটা ব্যবহার করা হয় না। যখন বাসায় মেহমান আসে তখন আমি বের করি, তো তখন দেখা যায় চুলাতে আর হচ্ছে আমার ইন্ডাকশন চুলাতে একসাথে রান্না বসিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ইন্ডাকশন চুলাটা কিন্তু অনেক বেশি উপকারী। আর আলহামদুলিল্লাহ আমাদের বাসাতে কিন্তু প্রতি মাসে দেখা যায় মেহমান থাকে। তো তারপরেও কিন্তু আমার একটা গ্যাস সিলিন্ডার 2 থেকে আড়াই মাস যায়, কারণ আমি প্রেসার কুকারে রান্না করি আর সাথে কিন্তু এই ইন্ডাকশন চুলাটাও ব্যবহার করি। তো সব দিকে বুদ্ধি করে চললে কিন্তু আসলে একটা গ্যাস সিলিন্ডার 2 থেকে আড়াই মাস নেওয়া সম্ভব। চুলাতে পাতিল বসানোর আগে আমি আরও একটা বিষয় খেয়াল রাখি, আমি সব সময় পাতিলের তলাটা ভালো মতো কাপড় দিয়ে মুছে তারপরে পাতিলটা বসাই। এতে করে কিন্তু খুব দ্রুত পাতিলটা গরম হয়। আমার মতো যারা গ্যাস সিলিন্ডারে রান্না করেন তারা আরও একটা বিষয় খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে চুলার অতিরিক্ত আঁচ। আমরা অনেকেই আছি দেখা যায় প্রয়োজন নাই, তারপরেও চুলার অতিরিক্ত আঁচটা দিয়ে রাখি। তো চুলার আঁচটা এমনভাবে দেওয়া উচিত যেন পাতিলের একদম মাঝামাঝি থাকে, অতিরিক্ত না হয়। চুলার অতিরিক্ত আঁচের বিষয়টা কিন্তু আমার অজানা ছিল, তো আমি কিন্তু শিখে নিয়েছি। আশা করছি আপনাদেরও কাজে লাগবে। তো অনেকে দেখা যায় কিন্তু প্রয়োজন ছাড়াই অতিরিক্ত চুলার আঁচ দিয়ে রাখে। আমরা হয়তো ভাবি চুলার আঁচ বেশি দিলে তাড়াতাড়ি হয়তো পানি গরম হবে বা আদার্স অনেক সুবিধা হবে। এটা কিন্তু সম্পূর্ণই ভুল। আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে রাখবেন, অনেকটাই উপকারে আসবে। এখন আদার সিজন, বাজারে কিন্তু অনেক নতুন আদা পাওয়া যাচ্ছে, দামে অনেকটা কম। তা আমাদের সবার উচিত কিন্তু এখন আদা কিনে এইভাবে ছোট ছোট টুকরা করে ফ্রোজেন করা, কারণ কিছুদিন পরে দেখা যাবে আদার দাম বেড়ে যাবে। তো যখন আদার মৌসুম থাকে তখন কিনে যদি আমরা এইভাবে ফ্রোজেন করতে পারি, যখন দাম বেড়ে যাবে তখন আমরা ব্যবহার করতে পারবো, বা যখন প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। তা আমি কিন্তু এইভাবে মোটামুটি অনেক আদা ফ্রোজেন করেছি। আমার মতো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তো দেখা যায় প্রতিদিন নাস্তার আইটেম কি বানাবো এটা টেনশন করতে করতে অনেকটা সময় চলে যায়। আবার বাচ্চাদের জন্য এক ধরনের নাস্তা বানাতে হয়, বড়দের জন্য অন্য ধরনের নাস্তা বানাতে হয়। যেমন বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে, আমার তো নুডলস খেতে ভালো লাগে না। তো আমাদের জন্য আমি কি করেছি, ছোলা সিদ্ধ করে রেখেছি একসাথে বেশি করে আলু দিয়ে। আমাদের জন্য ছোলা ভুনা করব যখন প্রয়োজন হবে। তা আমি একসাথে অনেক ছোলা সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে ডিপ করে, যখন আমাদের প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভুনা করে নিব। এতে করে কিন্তু আমার অনেকটাই সময় বেঁচে যাবে। তো অনেক কথা বলতে বলতে ক্ষুধা লেগে গিয়েছে, চলুন শেয়ার করি আজকে দুপুরের জন্য কি রান্না করেছি। আমি এখানে খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি, আর সাথে করেছি মুরগির মাংস আলু দিয়ে। তো কথা বলতে বলতে আসলে টায়ার্ড লাগছে, আর ভাঙা গলা নিয়ে কিন্তু আজকে ভয়েস দিয়েছি। তো অনেক কষ্ট হচ্ছিল ভয়েস দিতে, কারণ শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয় নাই। তো তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিতে ভুলবেন না, আবারও মনে করিয়ে দিতে চাই, কারণ ভিউজের তুলনায় লাইক অনেক কম। তো আবারও মনে করিয়ে দিতে চাই, যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন। অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই আর ডাইনিং টেবিল পর্যন্ত যায়নি, আমার কিচেনের খাওয়ার জায়গাতে বসে খেয়ে নিচ্ছি। আর আমার ছানাপোনারা যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে আমি আমার খাবারটা খেয়ে নেই, কারণ বাচ্চাদেরকে সাথে নিয়ে খেতে বসলে দেখা যায় অনেক ডিস্টার্ব করে, ওদের খাওয়াবো না আমি খাবো। আর ছোট্ট ছানা কি করে, মাঝে মধ্যে খাবলা দিয়ে খাবারটা ফেলে দেয়, তখন মানে কাজ বাড়িয়ে দেয়। তখন খাবো না খাবার পরিষ্কার করব, দুইটা নিয়ে টেনশনে থাকি। তাই নিরিবিলি একটু খাবারটা খেয়ে নিচ্ছিলাম কিচেনে বসেই। 3 দিনের অসুস্থতায় বাচ্চাদের মুখে একদমই রুচি ছিল না। রাখছে যেহেতু মিটবলটা খেতে পছন্দ করে, তো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে এসেছিলাম মিটবল খাওয়ানোর জন্য। তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার বয়স্ক শিশুদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।